সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত কুমার ঘোষ, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু নৌবিমা অধ্যায়ের যে টপিকগুলো ছিল সবগুলো টপিক আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অর্থাৎ শিকন ফল। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। অর্থাৎ এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি। দেখো প্রথমে যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে তোমরা স্লাইডে অলরেডি দেখতে পাচ্ছ। অলরেডি এই সৃজনশীল প্রশ্নটা তোমরা যদি স্ক্রিনশট মেরে নাও তাহলে পরেও তোমরা সৃজনশীল প্রশ্নটা ক্লাস শেষে নিজেরাও আবার করতে পারবে। দেখো, তানিন শিপিং লিমিটেডের একটি পণ্য বোঝাই জাহাজ 1/9/2018 তারিখে যাত্রা শুরু করার কথা। দেখো, তারিখ রয়েছে কিন্তু জাহাজটি যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে অর্থাৎ শুরুতে পণ্য বোঝাই জাহাজের ক্ষেত্রে ধাক্কাজনিত বিপদের জন্য বীমা চুক্তি করে। পথিমধ্যে অর্থাৎ যখন যাত্রা শুরু করলো ওই যাত্রার মাঝে মধ্যে অর্থাৎ যাত্রার মাঝপথে একটি ভাসমান বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ আদায় হলেও তানিন শিপিং লিমিটেড মাসুল আদায় করতে ব্যর্থ হয়। দেখো, এই ছিল উদ্দীপকটা তোমরা কিন্তু খুব সহজেই, আমার মনে হয় যে তোমরা যেহেতু এই চ্যাপ্টারটা ভালো করে করেছো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের যে উদ্দীপকটা রয়েছে উদ্দীপক অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তর ওখানেই অদৃশ্যমান অবস্থায় রয়েছে। দেখো, এখানে ক নম্বরে বলছিল কি পণ্য নিক্ষেপণ কি, অর্থাৎ পণ্য নিক্ষেপণটা আমরা সহজেই জানি। যেমন সমুদ্রপথে যখন বা নৌপথে যখন জাহাজ চলাচল করে ওই জাহাজটি যদি কোনো বিপদের সম্মুখীন হয় ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে কিছু পণ্য যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, এই সমুদ্র পথে ফেলে দেওয়াকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপণ। অর্থাৎ এটি কিন্তু যে সর্বদা ফেলে দেওয়া হয় এটি কিন্তু না, এটি কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থাৎ ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিছু পণ্যদ্রব্য অর্থাৎ জাহাজটি হালকা করার জন্য কিছু পণ্যদ্রব্য যেটাই ফেলে দেওয়া হয় এটিকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপণ। তারপর দেখো হচ্ছে নৌ দায় বীমা বলতে কি বুঝো। অর্থাৎ নৌ দায় বীমাটা অবশ্যই আমরা জানি নৌ বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির মধ্যে যে সম্ভাব্য দায়ের বিপরীতে যে বীমাটা করা হয়ে থাকে। অর্থাৎ কি বলছে যে নৌ বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির মধ্যে যে বীমা অর্থাৎ জাহাজ ও পরিবহন কোম্পানির মধ্যে কি করা হয়ে থাকে, সম্ভাব্য দায়ের বিপরীতে যে বীমা করা হয়ে থাকে এটিকে বলা হচ্ছে নৌদায় বীমা। অর্থাৎ পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের মধ্যে অসতর্কতা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের উপর পড়ে। এছাড়া নৌ বিপদের কারণে জাহাজের কর্মকর্তা বা কর্মচারীদের যদি শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য কোনো জাহাজ বা সম্পত্তির কারণে যে ঝুঁকিটা রয়েছে এই ঝুঁকি থেকে বীমাকারী প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ বীমা গ্রহীতার যে একটা চুক্তি থাকে এই চুক্তির বিনিময়ে কিন্তু বীমা কোম্পানিকে দায় গ্রহণ করতে হচ্ছে। অর্থাৎ এটিকে বলা হচ্ছে নৌদায় বীমা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পণ্য নিক্ষেপণ কাকে বলে এটি আমরা জানলাম এবং নৌদায় বীমা কাকে বলে সেটিও আমরা জানলাম। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, তারপরে বলছিল উদ্দীপকে জাহাজটি কোন ধরনের নৌবিপদ মোকাবেলা করতে হয়েছে। দেখো, তোমরা উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো। দেখো যে বলছিল যে উদ্দীপকে জাহাজটি কোন ধরনের নৌবিপদ। দেখো, এখানে বলা হয়েছিল তানিং শিপিং লিমিটেডের একটি পণ্য জাহাজ বোঝাই 1/9/18 তারিখে যাত্রা শুরু করে। জাহাজটি যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে পণ্য বোঝাই তার মানে একটা চুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। একটু খেয়াল করলে দেখতে পাবা। দেখো, আমরা জানি নৌ বিপদ সংঘটিত হয়ে থাকে এটি সাধারণত দুই প্রকারের, একটি হচ্ছে প্রাকৃতিক আর অপরটি হচ্ছে অপ্রাকৃতিক। অপ্রাকৃতিক মানে হচ্ছে মনুষ্য সৃষ্টি যেগুলো অর্থাৎ মানুষ কর্তৃক যেগুলো সৃষ্টি করা হয়ে থাকে এগুলো বলা হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। আর দেখো হচ্ছে অর্থাৎ উদ্দীপকে কিন্তু লেখা রয়েছে একটি ভাসমান বরফখণ্ডের সাথে, তার মানে এই যে বরফখণ্ডটা এটি কিন্তু মানুষের হাতে কোনো হাত নেই। এই যে বরফখণ্ডটা এটি এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতি থেকেই যেটি সৃষ্টি। অর্থাৎ আমরা কিন্তু দেখো
কোন ধরনের নৌ বিপদের মোকাবেলা করতে হয়েছে। অর্থাৎ উদ্দীপকের জাহাজটি তোমরা শুরুতেই বুঝতে পারছো যে কোন ধরনের, এটা হচ্ছে প্রাকৃতিক বিপদ, প্রাকৃতিক নৌ বিপদ মোকাবেলা করতে হয়েছে। অর্থাৎ যদি উদ্দীপকে বলতো যে হঠাৎ জাহাজটি চলা শুরু করার পরে পথিমধ্যে কিছু জলদস্যু জাহাজটি লুটপাট করে নেয় ইত্যাদি ইত্যাদি এই সংক্রান্ত যদি বলা হতো, তাহলে কিন্তু এটা কোন ধরনের বিপদ ছিল। যেহেতু বলছিল যে জলদস্যু বা ডাকাত এগুলো কিন্তু মনুষ্য সৃষ্টি, যেহেতু মানুষ কর্তৃক সৃষ্টি বা মনুষ্য কর্তৃক সৃষ্টি, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক বিপদ নয়, সেটি হচ্ছে অপ্রাকৃতিক, অর্থাৎ যেগুলো মনুষ্য সৃষ্টি। তাহলে দেখো এটি কোন ধরনের নৌ বিপদ মোকাবেলা করতে হয়েছে, এটি অবশ্যই প্রাকৃতিক নৌ বিপদ মোকাবেলা করতে হয়েছে। যেহেতু সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় প্রাকৃতিক কারণে সংঘটিত বিপর্যয়কে বলা হয় প্রাকৃতিক বিপদ। অর্থাৎ এরূপ বিপদ মানুষের কোনো হাত নেই, সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে যেতে পারে। এবার তোমরা উদ্দীপক অনুযায়ী লিখে দিলেই অর্থাৎ এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারছি। তারপর দেখো ঘ নম্বরে বলছে উদ্দীপকের তানিম শিপিং লিমিটেড এর পক্ষে মাসুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক ছিল বিশ্লেষণ করো। অর্থাৎ দেখো উদ্দীপকে তানিম শিপিং লিমিটেড এর পক্ষে মাসুল আদায়ে ব্যর্থতা যে যৌক্তিক ছিল কিনা সেটি আমাকে বিশ্লেষণ করতে হবে। দেখো বলছে উদ্দীপকের তানিম শিপিং লিমিটেড মাসুল বা ভাড়া বিমা না করাই মাসুল আদায়ে ব্যর্থ হয়েছে। দেখো বলছে জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ আদায় হলেও তানিম শিপিং লিমিটেড মাসুল আদায় করতে ব্যর্থ হয়েছে। জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয়ে থাকে তাকে বলা হয় মাসুল বিমা। অর্থাৎ জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয়ে থাকে এটাকে বলা হচ্ছে মাসুল বিমা। তারপর দেখো বলছে এলো জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবেলা করার জন্য এই বিমা করা হয়ে থাকে। জাহাজ ও পণ্য বিমার মতো এটিও নৌ বিমার আওতাভুক্ত। আর উদ্দীপকে দেখো বলা হয়েছিল যে তানিম শিপিং লিমিটেড একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমা চুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাসুল আদায় করতে পারেনি। অর্থাৎ জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। অর্থাৎ কি বলছিল, জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক অর্থাৎ যিনি পণ্যের মালিক ছিল উনি কিন্তু এই জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই তারা মাসুল বিমা করে। কিন্তু উদ্দীপকে তানিম শিপিং লিমিটেড মাসুলের জন্য বিমা না করে শুধু জাহাজ বা পণ্যের জন্য বিমা করেছিল। অর্থাৎ দেখো যে পণ্য বোঝা জাহাজের সাথে ধাক্কাজনিত বিপদ, দেখো বলছিল জাহাজটি যথাসময়ে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরুর প্রাক্কালে পণ্য বোঝায় জাহাজের সাথে ধাক্কাজনিত বিপদের জন্য বিমা করা হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র জাহাজের বিমা করা হয়ে থাকে, কিন্তু ওই যে পণ্য দ্রব্যের জন্য যে পণ্যের জন্য বিমা না করে শুধু জাহাজের জন্য বিমা করা হয়। তাই বলা যায় যে প্রতিষ্ঠানটির পক্ষে মাসুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক ছিল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। চলো দেখে নেওয়া যাক আরও আরেকটি, অর্থাৎ এই যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম এটি কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে পরীক্ষায় এসেছিল। এবার আমরা চলো আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি, দেখা যাক। দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন লেখা আছে মিস্টার রফিকুল চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্কে চাল পাঠানোর জন্য একটি জাহাজ বিমা করেন। সামুদ্রিক ঝড়ের কবলে চালের ক্ষতির ভয়ে তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। জাহাজটি ডুবোচরে আটকে গেলে কয়েক বস্তা চাল সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিপদমুক্ত করা হয়। বিমাকারীর নিকট চালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে বিমাকারী তা প্রত্যাখ্যান করে, অর্থাৎ এটি বাতিল করে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ক নম্বরে রয়েছে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে বিমা কি। অর্থাৎ বিমা কি অলরেডি আমরা একাধিকবার জানি। স্বার্থ ছাড়া বিমা চুক্তি হয় না, কেন ব্যাখ্যা করে এটিও আমরা জানি। কারণ স্বার্থ ছাড়া মানে এখানে আর্থিক স্বার্থকে বোঝানো হয়েছে। অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান ও বিমা গ্রহীতার মধ্যে যে আর্থিক যে স্বার্থ বা আর্থিক যে চুক্তি সম্পাদন করা হয়ে থাকে এটাকে বলা হচ্ছে স্বার্থ। তার মানে দেখো বিমাকারী প্রতিষ্ঠান যে বিমা গ্রহীতার যে ঝুঁকিটা গ্রহণ করবে তার বিনিময়ে যে স্বার্থটা রয়েছে সেটি কিন্তু নির্দিষ্ট প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম বাদে কখনো কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতার বিমা চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।
অর্থাৎ এটিও তোমরা খুব সহজ একটি প্রশ্ন ছিল, স্বার্থ ছাড়া বিমা চুক্তি সম্পন্ন হয় না, ব্যাখ্যা করো। তারপরটা আমরা খেয়াল করি, উদ্দীপকে উল্লেখিত বিমাপত্রটি কী ধরনের বিমাপত্র, ব্যাখ্যা করো। তাহলে আমরা আবার একটু পড়ি, দেখো বলছিল যে মিস্টার রফিকুল চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্কে চাল পাঠানোর জন্য একটি জাহাজ ভাড়া করেন। সামুদ্রিক ঝড়ের কবলে, অর্থাৎ তিনি চাল পাঠানোর জন্য একটি, দেখো উদ্দীপকে উল্লেখিত কোন বিমাপত্রটি কী ধরনের বিমাপত্র এটি উল্লেখ করেছেন, অর্থাৎ এটি তিনি জানতে চেয়েছেন উদ্দীপক অনুযায়ী। তারপর দেখো বলছিল যে সামুদ্রিক ঝড়ের কবলে চালের ক্ষতির ভয়ে একটি বিমাপত্র গ্রহণ করেন, তার মানে একটি স্থানের নাম রয়েছে, অর্থাৎ এটি একটা যাত্রা বিমাপত্র। তাহলে উদ্দীপকে উল্লেখিত কোন বিমাপত্র? উদ্দীপকে উল্লেখিত বিমাপত্রটি হচ্ছে যাত্রার বিমাপত্র। দেখো তারপর দেখো কি বলছিল, যে বিমাপত্রে যাত্রার বিমাপত্র কাকে বলে আমরা সেটি উল্লেখ করব। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপত্রের উল্লেখ থাকে, দেখো চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট কিন্তু যাত্রা উল্লেখ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু একটি যাত্রাপথ উল্লেখ রয়েছে, তাহলে আমরা জানি যে উদ্দীপকে উল্লেখিত বিমাপত্রটি কী ধরনের বিমাপত্র। আমরা কিন্তু যখন থিওরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সে সময় কোন কোন ধরনের বিমাপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। তাহলে দেখো এখানে একটা যাত্রা, অর্থাৎ এই অমুক বন্দর থেকে, অর্থাৎ অমুক বন্দর, তার মানে এটি একটা নির্দিষ্ট সময় বা যাত্রার বিমাপত্র, অর্থাৎ নির্দিষ্ট যাত্রাপত্রের উল্লেখ থাকে এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথ চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে, সেটিকে বলা হচ্ছে কি বিমাপত্র? সেটিকে বলা হচ্ছে যাত্রার বিমাপত্র। যেমন এখানে বলা হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্কে চাল পাঠানোর জন্য একটি জাহাজ ভাড়া করেন এবং এই যে জাহাজ যাত্রাকালীন সময়ে জাহাজ বা জাহাজস্থিত পণ্যের কোনো ক্ষতি হলে ওই বিমাকারী প্রতিষ্ঠান কিন্তু এই ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে এটিকে কি বলা হচ্ছে? যাত্রার বিমাপত্র। তাহলে এবার উদ্দীপক অনুযায়ী তোমরা এটা লিখে দিলেই এই প্রশ্নটা আমরা সমাধান করে পারছি। তারপর দেখো বলছে, উদ্দীপকে উল্লেখিত জনাব রফিকুল কি সমুদ্রে ফেলে দেওয়া চালের ক্ষতিপূরণ পাবেন, ব্যাখ্যা করো। দেখো খুব সুন্দর করে খেয়াল করো, বলছিল জাহাজটি ডুবোচরে আটকে গেলে কয়েক বস্তা চাল সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিপদমুক্ত করা হয়। দেখো আমরা জানি পণ্য নিক্ষেপণ কি, যখন জাহাজটি কোনো বিপদে পড়বে তখন ওই জাহাজটিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য অবশ্যই কিছু পণ্য যদি মাঝপথে নিক্ষেপ করা হয় সমুদ্রেতে, তাহলে কিন্তু এটাকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপণ। অর্থাৎ এখানে বলছিল যে এগুলো কিন্তু প্রত্যক্ষ নীতির ব্যত্যয়ের কারণে মিস্টার রফিকুল ক্ষতিপূরণ পাবেন না। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছিল যে জাহাজটি ডুবোচরে আটকে গেলে কয়েক বস্তা চাল সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিপদমুক্ত করা হয়। বিমাকারীর নিকট চালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে তা বিমাকারী প্রত্যাখ্যান করে, তার মানে বিমাকারী সেটি প্রত্যাখ্যান করে। দেখো উদ্দীপকে উল্লেখিত জনাব রফিকুল কি সমুদ্রে ফেলে দেওয়া চালের ক্ষতিপূরণ পাবেন? প্রত্যক্ষ কারণের, অর্থাৎ এটি কিন্তু যখন জাহাজটি ডুবে যাচ্ছে তখন জাহাজকে রক্ষার জন্য অবশ্যই কিছু চাল সমুদ্রে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এর কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবেন না। কারণ হচ্ছে এটি প্রত্যক্ষ কারণের নীতির ব্যত্যয়ের কারণে মিস্টার রফিকুল ক্ষতিপূরণ পাবেন না। অর্থাৎ বিমা চুক্তিপত্রে কোনো কোনো কারণে সৃষ্ট ঝুঁকির ক্ষতিপূরণ করা যাবে তার সুস্পষ্ট উল্লেখ থাকে যদি সরাসরি ওই দুর্ঘটনা ঘটে এবং তার প্রত্যক্ষ ফলশ্রুতিতে ক্ষতি হয়, সেজন্য বিমাকারী প্রতিষ্ঠান কিন্তু দায়ী নয়। একেই বিমা কারণের প্রত্যক্ষ কারণের নীতি বলে। অর্থাৎ প্রত্যক্ষ কারণের নীতিটা কাকে বলে আমি আবার একটু আলোচনা করি। দেখো বিমা চুক্তিপত্রে কোনো কোনো কারণে সৃষ্ট ঝুঁকির ক্ষতিপূরণ করা হবে তার সুস্পষ্ট উল্লেখ থাকে। অর্থাৎ কোন কোন কারণে ওই বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে যে ঝুঁকির যে ক্ষতিপূরণ দিয়ে থাকে সেটি কিন্তু স্পষ্ট করে উল্লেখ থাকে। যদি সরাসরি দুর্ঘটনা ঘটে এবং তার প্রত্যক্ষ ফলশ্রুতিতে ক্ষতি হয় এবং সেই জন্য বিমাকারী প্রতিষ্ঠান কিন্তু দায়ী নয়। কারণ যেহেতু বলছে যে জাহাজটি যেহেতু ডুবে যাচ্ছে, অর্থাৎ ডুবোচরে আটকে গেলে ওই ইনস্ট্যান্ট ওই ক্ষতিপূরণ হাত থেকে রক্ষার জন্য অবশ্যই কিছু চাল মাঝপথে সমুদ্রের মাঝপথে ফেলে দেওয়া হলো, এক্ষেত্রে কিন্তু তিনি কখনোই ক্ষতিপূরণ পাবেন না। তারপরে দেখো উদ্দীপকের বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে, তোমরা তখন উদ্দীপক অনুযায়ী লিখে দিবা। তারপর বলছে যে প্রত্যক্ষ কারণের নীতির বিষয়টি গুরুত্বের সাথে বিমা কোম্পানির সমূহ বিবেচনা করে, কারণ যেই বিমা গ্রহীতা সেই কারণকে গুরুত্বপূর্ণ মনে করে সেভাবে বিমা পলিসি সংগ্রহ করে, এতে প্রিমিয়ামের পরিমাণ কম হয় এবং তাই ঝড়ের সৃষ্ট বিপদ বিমা করলে এবং ঝড়ের প্রত্যক্ষ কারণে যদি বিমা করা হয়ে থাকে তাহলে কিন্তু এই বিমা
কারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ পেয়ে থাকেন। যেহেতু তার এই ধরনের ক্ষতিপূরণের কোনো বীমা চুক্তি সম্পাদিত হয়নি, সেজন্য তিনি অবশ্যই এর ক্ষতিপূরণের অর্থ দাবি করতে পারেন না। এই জন্য বীমাকারী প্রতিষ্ঠান সেটি প্রত্যাখ্যান করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি সৃজনশীল প্রশ্ন, এই যেটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এটি তোমার বইয়ের নমুনা প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা আমার সাথে সাথে তোমরা বইয়ের সাথে সাথে মিলিয়ে দেখবে, তাহলে এই পড়াটা আরও বেশি মনে রাখা তোমার জন্য সুবিধা হবে। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি আছে, ব্লু সি নাম করে একটি জাহাজ চিটাগাং পোর্ট থেকে 19 জুন 20 কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু। জাহাজের মালিক ওই যাত্রায় জাহাজের মাসুলের জন্য বীমা করেন। একটু খেয়াল করো, পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়। নৌবিপদ কি, এটি আমরা অবশ্যই বলতে পারবো নৌবিপদ কি। তারপর দেখো বলছে নৌ বিমার অব্যক্ত সত্ত্ব বলতে কি বুঝো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন থিওরি প্রশ্ন পড়িয়েছিলাম, দেখো অব্যক্ত সত্ত্ব মানে অপ্রকাশিত যে সত্ত্বগুলো রয়েছে সেগুলো আমরা জানি, অর্থাৎ নৌ বিমা চুক্তিতে যেসব সত্ত্ব উজ্জ্ব থাকে, অর্থাৎ যেসব সত্ত্ব প্রকাশ করা হয় না, কিন্তু অন্যভাবেও এই সত্ত্বগুলো কিন্তু পালন না করলে সাধারণত বিমা চুক্তি বাতিল করা হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে নৌ বিমার অব্যক্ত শর্ত। তারপর দেখো বলছিল নৌ বিমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলীগুলো কি কি হতে পারে। এগুলো হচ্ছে কি কি, যেমন সমুদ্রে চলাচল যোগ্যতা, যাত্রার বৈধতা, বিপথে গমন না করা, বিলম্বে যাত্রা, অপরিবর্তনীয় যাত্রা, এইগুলো ছিল নৌ বিমার অব্যক্ত শর্তাবলী। দেখো তারপরে এখানে বলছিল উদ্দীপকে ব্লু সি জাহাজটির জন্য কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন। দেখো বলছিল যে আমার আগের প্রশ্নের মতনই কিন্তু উদ্দীপকটা প্রায় একই রকম। বলছিল ব্লু সি জাহাজটি চিটাগাং পোর্ট থেকে 19 জুন 20 কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যে প্রশ্নটা, এটি কিন্তু যশোর বোর্ড 2019 সালে এসেছিল। অর্থাৎ আমি কিন্তু যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অলরেডি কিন্তু সেই প্রশ্নগুলো আলোচনা করছি। তাহলে দেখো এখানে বলছিল জাহাজটি কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করা হয়েছিল। অবশ্যই আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে যাত্রার বিমাপত্র গ্রহণ করেছিল। অর্থাৎ আমরা কিন্তু আগের প্রশ্নের সাথে এই প্রশ্নে অনেকটাই সাদৃশ্য রয়েছে। তারপর দেখো তোমরা যাত্রার বিমাপত্র সম্পর্কে অলরেডি আমি আলোচনা করেছি, সেইগুলো এই প্রশ্নে যদি আমরা লিখে দেই তাহলে অবশ্যই এই প্রশ্নটা খুব সুন্দরভাবে সমাধান করা সম্ভব হচ্ছে। তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত আংশিক ক্ষতিটি জাহাজের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তার মানে দেখো যে পণ্য নিক্ষেপণ জিনিসটা আমরা জানি, অর্থাৎ এখানেও সে একইভাবে বলছে যে ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়। তাহলে এটি অবশ্যই পণ্য নিক্ষেপণ, তাহলে অবশ্যই উক্তিটি যথার্থতা হয়েছে বলে তোমরা মনে করো বা আমি মনে করি বলে এখান থেকে হচ্ছে আমরা পণ্য নিক্ষেপণ কাকে বলে বা হচ্ছে উদ্দীপক অনুযায়ী প্রশ্নটা যদি লিখে দেয় তাহলে অবশ্যই এই প্রশ্নটি সমাধান করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই নৌ বিপদ অর্থাৎ নৌ বিমা অধ্যায়ের কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো প্রশ্নগুলো ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। তোমরা এই প্রশ্নগুলো আবার বাসায় পড়বে এবং দেখো এই প্রশ্নের ভিতর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস বারবার বলা হচ্ছে। দেখো তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে তোমার বইয়ে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে ওই সৃজনশীল প্রশ্নের নমুনা প্রশ্ন না, কিন্তু টোটাল বইয়ের যে অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এর 1, 2 এবং 3 নং এই সৃজনশীল প্রশ্ন কটি তোমরা সবাই মুখস্থ করবে এবং এখানেও পড়তে যদি কোনো ধরনের জটিলতা আসে বা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নৌ বিমা অধ্যায়ের আজকে যে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করলাম আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।